রাজগড়ের গভীর জঙ্গলের মধ্যে এক অতিকায় পরিত্যক্ত ঝিল ছিল। সেই ঝিলের জল এতটাই স্বচ্ছ ছিল যে ঝিলের বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ পরিষ্কার দেখা যেত। কিন্তু এই সুন্দর মাছ ভর্তি ঝিলের পিছনে ছিল এক ভয়ঙ্কর রহস্য। পুকুরে বসবাস করত এক 3 মাথা জলপরী। সে মাঝে মধ্যেই ঝিলের জল থেকে 3টি মাথা বের করে ভেসে উঠত। তার ভয়ানক সৌন্দর্য ও দানবীয় শক্তির কারণে কেউ সাহস করে সেই ঝিলের কাছে যেত না। ওই জঙ্গলের পশু পাখিরাও ভুল করে এই ঝিলের জল খেতে আসত না। আমার খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত, আমি খেতে চাই, রক্ত মাংসের মানুষ খেতে চাই। এই কথা বলে সেহিকা জলপুরি বিকট গর্জন করে ওঠে। তারপর সে ধীরে ধীরে আবারও ঝিলের জলে ডুবে যায়। রাজগড়ের এই জঙ্গল থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম নির্ভয়পুর। সকল গ্রামবাসীরাই ওই অভিশপ্ত ঝিলের ব্যাপারে জানত। যদি কোনো ব্যক্তি লোভে পড়ে ওই জঙ্গলের ঝিলের কাছে যেত, সে আর কখনো ফিরে আসতো না। এই ভয়ঙ্কর কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল। তাই গ্রামবাসীরা ওই জঙ্গলে কাঠ কাটতে ও মধু সংগ্রহ করতে যেত না। হ্যাঁ গো, ঘরে যে চাল ডাল সব ফুরিয়েছে। আমাদের গরুটাও ঠিক মতো না খেতে পেয়ে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চা মেয়েটাকে যে কি খাওয়াই এখন। বৃষ্টিতে জমি সব ফসলগুলো নষ্ট না হয়ে গেলে তাহলে কি আর এমন দিন দেখতে হতো বলো গিন্নি? চাষি হয়েও এমন অভাবের সংসার আমাদের আগে কোনোদিন দেখতে হয়নি। তুমি কিছু একটা উপার্জনের ব্যবস্থা করো, না হলে যে আমরা না খেতে পেয়ে মারা যাব। গিন্নি, তোমার ওই রাজঘরের সেই ঝিলের কথা মনে আছে? এত যুগ ধরে ওই ঝিল পরিত্যক্ত, জঙ্গলেও কেউ যায় না। একবার ভাবো ওই ঝিলে কত মাছ থাকতে পারে। হ্যাঁ, মনে আছে। আর সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি ওই ঝিলে মাছ ধরতে যাবার কথা ভাবছো না তো? না না, তুমি ওই অভিশপ্ত ঝিলে চেও না। ওই ঝিলে যে 3 মাথাওয়ালা অভিশপ্ত জলপরি থাকে। ধুর ধুর, ওসব গ্রামবাসীদের মনের ভুল। কেউ তো কোনোদিন তাকে দেখেনি। যুগের পর যুগ গ্রামবাসীদের মুখে মুখে এই কথা প্রচলন হয়ে আসছে। কিচ্ছু হবে না, আমি ওই ঝিল থেকে কিছু মাছ ধরেই ফিরে আসবো। এই কথা বলে বীরেন্দ্র তার স্ত্রী মাধুরীর কোনো কথাই না শুনে একটি হাত জাল নিয়ে রাজগড়ের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে পাখির ডাকে তার মন ভরে যায়। তারপর সে হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলে প্রবেশ করে। সেখানে অনুভব করে যে জঙ্গলের এই অংশে একটি পাখিও ডাকাডাকি করছে না। পুরো নিশ্চুপ, প্রাণহীন এই জঙ্গল। এতটা পথ হেঁটে এলাম, কিন্তু ঝিলের দেখা তো পেলাম না। আর একটু এগিয়ে গিয়ে ভালো করে খুঁজি, নিশ্চয়ই ঝিল চোখে পড়বে। কিন্তু জঙ্গলের এই অংশে কোনো পাখি পক্ষীও ডাকছে না, কোনো পশু আর চোখে পড়ছে না। কি ব্যাপার, কে জানে? এই কথা বলতে বলতে বীরেন্দ্র আবারও হাঁটা শুরু করে। আর কিছুটা এগোতেই হঠাৎ সে একটি মিষ্টি সুর শুনতে পায়। এই সুর এতটাই মায়াবী যে তাকে মন্ত্রমুগ্ধ করছিল। বীরেন্দ্র সেই সুরের দিকে আকৃষ্ট হয়ে হাঁটতে শুরু করে। বীরেন্দ্র সেই সুরের উৎস খুঁজতে খুঁজতে একটি অতিকায় ঝিলের কাছে এসে পৌঁছল। ঝিলের জল এতটাই স্বচ্ছ যে ওপর থেকে বড় বড় রুই, কাতলা মাছ পরিষ্কার দেখা যাচ্ছে। ও, কি বড় বড় মাছ রে বাবা! এত যুগ ধরে এই ঝিলের কাছে কেউ আসে না, মাছ তো থাকবেই। কিন্তু আমার জালের দড়িটা যে ছোট, ঝিলের পাড় থেকে বেশি দূর পৌঁছবে না। আমি বরং কোমর অব্দি জলে নেমে জালটা ফেলি।
বীরেন্দ্র মাছ দেখে আর লোভ সামলাতে পারে না। সে ঝিলে কোমর অবধি জলে নেমে পড়ে। তখন সে আর খেয়াল করলো না যে মায়াবী সুর শুনে এদিকে এলো সেটা আর বাজছে না। বীরেন্দ্র এখন মাছ ধরায় মগ্ন। কোমর অবধি জলে দাঁড়িয়ে ঝিলের কিছুটা দূরেই জালটি ফেলল। মনে হয় জালে প্রচুর মাছ পড়েছে, জালটা যে টেনে তুলতেই পারছি না। ও কি টান রে বাবা! হঠাৎ করেই ঝিলের জল তোলপাড় হতে শুরু করে। বীরেন্দ্রর গোটা শরীরের রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সে নিমেষেই বুঝে গেছে ঝিলের জল এভাবে তোলপাড় কেন শুরু করেছে। জালের দড়িটা ছেড়ে দিয়ে ঝিল থেকে উঠে পালাতে যাবে, ঠিক সেই সময় জল থেকে এক বিশাল আকৃতির জলপরি উঠে এলো। তার 3টি মাথা এবং প্রতিটি মাথার চুল সোনালি রঙের। তার চোখগুলো ছিল সবুজ এবং তার রূপ ভয়ঙ্কর সুন্দরী। বহু যুগ পর রক্ত মাংসের মানুষের দেখা পেলাম, তাও আবার আমার ঝিলে নেমে এসেছে। আজ আমার খিদের জ্বালা মিটবে। কত যুগ আমি মানুষের রক্তের স্বাদ পাইনি। আমি যেতে দিন জলপরি। আমি যে বাধ্য হয়ে এই জঙ্গলে এসেছি। এই ঝিল থেকে মাছ চুরি করার ইচ্ছে আমার ছিল না, পেটের ধায়ে এখানে এসেছি। বহু যুগ ধরে আমার উপস্থিতির ঘটনা লোকমুখে প্রচলিত হতে হতে এখন মনে হয় ক্ষীণ হয়ে এসেছে, তাই না? আজ তোকে আমি খাবো, তারপর আবার আমার উপস্থিতির আতঙ্ক সজাগ হয়ে উঠবে। আমার যে মুক্তি নেই, মুক্তি নেই। মুক্তি? তোমার মুক্তি? তুমি মুক্ত হতে চাও? বলো আমায়, আমি তোমায় মুক্ত করব। তুচ্ছ মানব, তুই আমায় মুক্ত করবি? পারবি না, পারবি না। এই যে তার অভিশাপের ফল। কার অভিশাপ জলপরি? বলুন, আমায় বলুন, কি ছিল সেই অভিশাপ? কি কারণে সে আপনাকে অভিশাপ দিয়েছিল? আমি আপনাকে সেই অভিশাপ থেকে ঠিক মুক্ত করব। শুনে রাখ, অভিশাপের কারণ জানার পর তুই যদি তা পালন করতে ব্যর্থ হোস, তাহলে আমি তোর শরীরের রক্ত চুষে খাবো। আর যতদিন না আমি অভিশাপ মুক্ত হচ্ছি, ততদিন তুই এই জঙ্গল আর ঝিল ছেড়ে বাইরের জগতে যেতে পারবি না। বল বল, এই শর্ত মানতে পারবি? কথা দে আমায়। এদিকে সারা দিন পেরিয়ে সন্ধ্যা হব। বীরেন্দ্র এখনো ফিরছে না দেখে তার স্ত্রী মাধুরী চিন্তায় অস্থির হয়ে উঠেছে। মানুষটা এখনো কেন ফিরছে না কে জানে। কি বিপদে তাকে ঘিরে ধরলো কি জানি বাবা। আমরা না খেতে পেয়ে মরতাম তাও ভালো ছিল, কিন্তু লোকটাকে একা যেতে দেওয়া আমার উচিত হয়নি। না না না, আমাকে ওই জঙ্গলে এক্ষুনি গিয়ে দেখতে হবে সে কেন এখনো আসছে না। মাধুরী ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। গভীর অরণ্যের মধ্যে ওই মায়াবী ঝিল কোন দিকে অবস্থান করে তা আন্দাজ করে সে দ্রুত পায়ে হেঁটে চলে। আর এদিকে তখন বীরেন্দ্র তার বাঁচার কোনো উপায় খুঁজে না পেয়ে এই শর্তই তাকে মানতে হবে সিদ্ধান্ত নিল। কথা দিলাম জলপরি, আমি ততক্ষণ পর্যন্ত এই জঙ্গল আর এই ঝিলের কাছেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমি তোমায় অভিশাপ মুক্ত করতে পারছি। কথা দিলাম আমি। তবে শোন আমার পাপের ঘটনার কথা। আজ থেকে প্রায় 536 বছর আগের কথা। হরিশ্চন্দ্রপুর রাজ্যের একমাত্র রাজকন্যা আমি। রূপ নিয়ে আমার প্রচন্ড দম্ভ ছিল। গায়ের রং ছিল উজ্জ্বল বর্ণের, চোখ ছিল নীলাভ সবুজ, আর চুল ছিল সোনালী বর্ণের।
সব সময় চাইতাম যে আরো সুন্দরী হব, আরো সুন্দরী হব। আমার সৌন্দর্যের অহংকার আমার মাতা পিতাও পছন্দ করতেন না, আর আমি ছিলাম ভীষণ জেদি। সব সময় চাইতাম আরো কি করে সুন্দরী হওয়া যায়। আর এই দুর্বলতার সুযোগ নিল আমার সব থেকে প্রিয় মন্ত্রী মশাইয়ের স্ত্রী নন্দিনী। আমায় জানায় রাজগড়ের জঙ্গলের এক অজানা রহস্যের কথা। আমিও লুকিয়ে লুকিয়ে এক পূর্ণিমার মাঝরাতে এই জঙ্গলে প্রবেশ করলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পর এই ঝিল আমার চোখে পড়ে। আমি লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম সেই অজ্ঞাত রহস্যময় জিনিসটির জন্য। তারপরে ওরে বাবারে, কি ঘন জঙ্গল! ওগো, তুমি কোথায়? কোথায় আছো তুমি? সারাদিন পেরিয়ে সন্ধে নেমে আসার জোগাড়। শুনছো? শুনতে পাচ্ছ? এমন অবস্থায় হঠাৎ জঙ্গলের মধ্যে ঝিলের কাছাকাছি এক মহিলা কণ্ঠ জলপরীর কানে আসা মাত্রই সে এক নিমেষে জলে ডুব দিল। এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান? তাহলে আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক্ষুনি ফলো করে নিন। আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধু, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।